This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে খবরের দিকে আজ সকাল থেকে টিভি 9 বাংলা চোখ রেখেছে এবং প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করছে তা হলো মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে কিভাবে প্রাণ গেল এক তরুণীর। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হলো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে পেট্রোল পাম্প থেকে গাড়িটি তেল ভরে এবং তারপর বেরিয়ে যায়, সেই পেট্রোল পাম্পের ক্লোজ সার্কিট ক্যামেরা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। দীক্ষা, এই যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, এরপর কি ঘটলো, কটার সময় এই ছবিটা দেখা যাচ্ছে, একটু যদি আমাদের কাছে এক্সপ্লেন করো বিষয়টি। দেখো, আমরা যে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যে কাঁকসা থানা থেকে, সেখান থেকে প্রায় 20-30 কিলোমিটার আগে পুরসা বলে একটা জায়গা আছে, সেখানে যে রয়েছে সেখানে তিনি আমরা যে সিসিটিভি ফুটেজের যে সময় পাচ্ছি তাতে রাত 12টা 15 তিনি এখানে আসেন এবং আমরা যে দেখতে পাচ্ছি উনি ড্রাইভারের পাশে সিটে বসে আছে সাদা ড্রেস পরে এবং ড্রাইভার নেমে এবং আমরা যেটা এখানকার পেট্রোল পাম্পের যারা রয়েছেন, ম্যানেজার রয়েছেন, তাদের কাছ থেকে যেটা জানতে পারছি তিনি মানে অনলাইন ট্রানজাকশন করেন, কতটা তেল নিয়েছেন তার 3300 টাকা তিনি তেল নেন এবং এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ তারা এখানে ছিলেন তেল পরে এবং তারপরে এখান থেকে এবং বেরোন এবং পরবর্তী ক্ষেত্রে যেটা উঠে আসছে যে তাদেরকে ধাক্কা হয় এবং গাড়ি দু জায়গায় ধাক্কা মারার পরে উল্টে যায় এবং তরুণী একমাত্র মারা যান, অথচ বাকি 3 জন অক্ষত অবস্থায় রয়েছেন। আর এই জায়গাটাতেই বা গাড়ির আমরা যা ছবি দেখেছি কাঁকসা থানায় যেভাবে গাড়ি সামনে রয়েছে, গাড়ি যেভাবে সামনে যেভাবে কাঁচ ভেঙে গেছে সেই জায়গায় গাড়ির এয়ারব্যাগ পর্যন্ত খোলে নিয়ে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে একমাত্র মহিলা কি করে মৃত্যু হলো, মানে দেখতে পাচ্ছি সে গাড়িটি তেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বেশ কিছুক্ষণ এখানে ছিলেন এবং বেরিয়ে গেলেন। তারপরে দুর্ঘটনাটা কোথায় ঘটলো এবং কোথায় ঠিক 3 জন বেঁচে গেলেন যারা এখনো কাঁকসা থানায় রয়েছেন, তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং বাকি যারা তাদেরকেও ধরার চেষ্টা করা হচ্ছে। এখানের যিনি ডিসি গাড়িতে যারা ছিলেন তারাও কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। অর্থাৎ দেখুন, দুদিক থেকে কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। একদিকে যে গাড়িটি চেস করছিল, গাড়িটি ধরা পড়লো, অথচ যারা মত্ত অবস্থায় উত্তক্ত করলো সুতন্দ্রাকে তাদের এখনো পর্যন্ত পাকড়াও বা গ্রেফতার করা সম্ভব হলো না। একদিকে সেই বিষয়টি নিয়ে যেমন ইনভেস্টিগেশন এগোচ্ছে, পাশাপাশি এই গাড়িতে যে সহযাত্রী যারা ছিলেন তাদের কি ভূমিকা ছিল, তার কারণ ধাক্কা মেরে গাড়িতে সুতন্দ্রা একেবারে মৃত্যুর মুখে ঢলে পড়লে কিন্তু বাকি কারুর সেভাবে কিন্তু কোনো আঘাত লাগলো না। এবার একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক। বাংলাদেশ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, দুর্বৃত্তদের টার্গেট থেকে বাদ গেল না বায়ুসেনা ঘাঁটি। কক্সবাজারে বায়ুসেনা ঘাঁটিতে হামলা, নিহত 1, জখম বেশ কয়েকজন। সমিতি পাড়ায় বায়ুসেনা ঘাঁটিতে হামলা, দুর্বৃত্তদের বাংলাদেশের প্রতিরক্ষায় আক্রান্ত। ঘর সামলাতে বেসামাল ইউনুস প্রশাসন। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সায়ন্ত, দেখতে খুব খারাপ লাগছে যে বাংলাদেশের প্রতিরক্ষায় আক্রান্ত। একদমই, দেখো কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশ প্রশাসনের কাছে যথেষ্টই উদ্বেগ বাড়াচ্ছে, বিশেষ করে ইউনুস প্রশাসনের কাছে। যে শিবির বা যারা এই ঘটনা ঘটিয়েছে তার পেছনে যে দুর্বৃত্তরা ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিচ্ছে তা কিন্তু কক্সবাজারের এই বিমান ঘাঁটিতে হানা থেকে প্রমাণিত। শুধু হানা দেয়নি, এই ঘটনায় ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও বাংলাদেশের প্রশাসন অর্থাৎ জনসংযোগ প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। একের পর এক বিমান ঘাঁটিতে আজকে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যে বাংলাদেশের ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং সশস্ত্র বিক্ষোভ, দুদিন আগেই সেই ছবি উঠে এসেছে। অর্থাৎ সেনাবাহিনী বা সেনার যে এস্টাবলিশমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দখলের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হচ্ছে বলেই মনে করছে বাংলাদেশের প্রশাসন, কিন্তু সেই প্রশাসন এদেরকে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে। স্বাভাবিকভাবে পড়শি দেশ হিসাবে ভারতবর্ষের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু গোটা ঘটনার উপরে নজর রাখছে, বিশেষ করে এই ঘটনার পর সীমান্তবর্তী অর্থাৎ উস্কানি দেবার পর সময় মতো লাগাম টানতে না পারলে যা হয়, বাংলাদেশের আপাতত সেই অবস্থা।
বাংলাদেশ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, সেই ছবি আপনাদের সামনে আমরা আরো একবার তুলে ধরছি। দুর্বৃত্তদের টার্গেট থেকে বাদ গেল না বায়ুসেনা ঘাঁটি। কক্সবাজারে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানো হয়, নিহত 1, জখম বেশ কয়েকজন। সমিতি পাড়ায় বায়ুসেনা ঘাঁটিতে হামলা দুর্বৃত্তদের। বাংলাদেশের প্রতিরক্ষায় আক্রান্ত, ঘর সামলাতেই যেখানে বেসামাল ইউনূস প্রশাসন, সেখানে বাকি ক্ষেত্রে যে উস্কানি থেকেই যাবে তা বলা বাহুল্য। একেবারে নৈরাজ্য চলছে গোটা বাংলাদেশ জুড়ে। খুন, ধর্ষণ, ডাকাতিতে জ্বলছে ঢাকা। গত রাতে 10টা থেকে 12টা, মাত্র 2 ঘন্টায় 83টি ডাকাতির ঘটনা ঘটেছে শুধুমাত্র ঢাকায়। ভাবুন, 2 ঘন্টা, 10টা থেকে 12টা, মাত্র 2 ঘন্টার মধ্যে 83টি ডাকাতির ঘটনা ঢাকায়। সূত্রের খবর, 48 ঘন্টায় 73টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই নৈরাজ্যের প্রতিবাদে রাতভর আন্দোলনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাতভর আন্দোলন চলে। তড়িঘড়ি রাত 3টে সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন আজ থেকে পরিস্থিতি পাল্টাবে। একেবারে নৈরাজ্য চলছে গোটা বাংলাদেশ জুড়ে। ঢাকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং যে পরিসংখ্যান দেব তা চোখ রীতিমতো কপালে তুলে দেওয়ার মতো। গত রাতে 10টা থেকে 12টার মধ্যে মাত্র 2 ঘন্টায় 83টি ডাকাতির ঘটনা ঘটেছে শুধুমাত্র ঢাকায়। সূত্রে এও খবর পাওয়া যাচ্ছে 48 ঘন্টায় 73টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। এই নৈরাজ্যের প্রতিবাদে রাতভর আন্দোলনে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা রাতভর আন্দোলন চালান। তড়িঘড়ি রাত 3টে নাগাদ সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশ্বাস দেন যে আজ থেকে পরিস্থিতি পাল্টে যাবে।